সালামু আলাইকুম। আজকের এই ক্লাসটাতে সবাইকে ওয়েলকাম করছি। আমি সৌম্য, কানাডা থেকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকে একটা ক্লাস নিয়ে আসলাম। লাইভ অনেকদিন করা হয় না। অনেকের অনেক অনেক রিকোয়েস্ট এবং অনেকের পরীক্ষা খুব সামনে। তো আজকের আমরা যে দুইটা ইম্পর্টেন্ট মডিউল আছে যেটাতে মার্কস তোলাতে একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে রাইটিং অ্যান্ড রিডিং। সো রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল পার্টটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং ফর এসে বেসিকলি, যেটা অনেক বেশি মার্কস ক্যারি করে। সো সেই প্যারাগ্রাফটা কিভাবে লিখবো খুব সুন্দর করে আমি 3টা নিয়মে শেখাবো, এবং একটা বোনাস টিপ থাকবে শেষের দিকে। সো এই পুরো ভিডিওটা সবার খুব কাজে লাগবে, এবং একটা ভিডিও, এই ভিডিওটা দেখলে যে জিনিসটা হবে সবার, আমাদের যে প্রবলেমটা হয় আমরা লেখার সময় স্টার্ট থেকেই করি, আস্তে আস্তে আমরা ডিরেইল হতে থাকি লেখায়। এবং যেহেতু আমাদের সময় কম, এবং মাথায় রাখতে হবে রাইটিং যে মডিউলটা আছে এটা আইএলস এর যে 3টা মডিউল একসাথে হয়। ফার্স্ট ইট স্টার্টস উইথ লিসনিং, ফলোড বাই রিডিং এন্ড দেন রাইটিং। সো রাইটিংটা সবার শেষে হয়, এবং বাই দ্য টাইম আমাদের কিন্তু এনার্জি অনেকটাই মানে ড্রেইনড হয়ে যায়। তখন আমাদের মাথায় থাকে না কিভাবে ক্রিয়েটিভ জায়গায় আসবো, কিভাবে এক্সাম্পলস আনবো, কিভাবে কি করব না করব। সো আমরা এখানে এমন ভাবে আগাবো যাতে করে আমরা মোটামুটি সবাই বুঝতে পারি যে কিভাবে জিনিসগুলোকে আমরা সুন্দর করে একটা স্ট্রাকচার থেকে যে ফার্স্ট টু লাস্ট শেষ করে দিয়ে আসতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে আমাদের ওই সময়টায় নতুন করে কোনো হ্যাসেল না আনতে হয়। কারণ রাইটিং এর ওই সময় আমরা নতুন করে কোনো হ্যাসেল আনলে আমরা অনেক সাফার করব। ওকে, সো আজকে আমি শিখাবো প্যারাগ্রাফটা লেখার 3টা নিয়ম, এবং একটা বোনাস আর একটা টিপ দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এইটা যদি ফলো করা যায় তাহলে আমরা ডিরেইলড হব না, এই ফর্মেটে আমরা আগাবো। এবং আমি যেভাবে শেখাবো অ্যাজ ইউজুয়াল, যেটা আপনারা আমাদের গ্রামারের ফিডব্যাক থেকে দেখতে পারেন প্রতি ব্যাচের স্টুডেন্টসরা, যে আমি কিন্তু গ্রামার বইয়ের বাইরে থেকে শিখাই, কোনো বইয়ের সাথে করিনি, এবং আমি চ্যালেঞ্জ নিয়ে শিখাই আর কি, যাতে করে আপনারা অল্প কয়েকটা ক্লাসে 16 বছর 15 বছরের গ্রামার শিখে ফেলতে পারেন মাত্র 5 থেকে 6টা ক্লাসে। সো প্রত্যেকটা জায়গায় আমার বোঝানোর জায়গাগুলো এবং আমার যে লজিক গুলো জায়গা আছে সেগুলো আমি আপনাদের সাথে একটা বাই ওয়ান প্রেজেন্ট করবো। ওকে, অলরাইট। সো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে জানাবেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছে? কারণ আমি দেখছি যে এখনো আমার এটা লেটেন্সি হতে পারে। মানে লেটেন্সি মানে হচ্ছে আমি বলছি একটু পরে পরে শোনা যাচ্ছে কিনা। এম আই অডিবল? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? শুধু আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা। তানিয়া সুলতান রিয়া লিখেছেন মাশাআল্লাহ। সো ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা খুব ইফেক্টিভ হবে। তবে অবশ্যই আমি সিরিয়াস স্টুডেন্টদেরকে বেশি পছন্দ করি। আপনারা অফিসে থাকেন বা বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন, চুপি চুপি করে হলো এই ক্লাসটা টোটালি দেখবেন, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং কিছু কিছু কোয়েশ্চেন্স আমি অ্যান্সার করবো, যেটা হয়তো আপনি পরে দেখলে কোয়েশ্চেন্স গুলো হয়তো আমি মিস আউট করে যেতে পারি, অ্যান্সারটা হয়তো আমি দিতে পারবো না। সো আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমাকে শোনা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, অলরাইট। সো আমাদের এখানে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একটু লেটেন্সি হচ্ছে, মানে আমি কথা যেটা বলছি একটু পরে পরে আপনারা শুনতে পাচ্ছেন। সো কাইন্ডলি আপনারা লিখে জানাবেন যে কে কে আমাকে শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে কিনা, অডিও কি ক্লিয়ার কিনা। কারণ আমি আবার একটা এয়ারপড আমার কানে, সো আলটিমেটলি এই জন্য আমাকে একটু দেখতে হচ্ছে যে ঠিক মতো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি অলরেডি অ্যান্সার পাওয়া শুরু করে দিয়েছি। সো আমাদের এখানে মোহাম্মদ সাইদুল হক শুভ লিখেছেন জি ভাইয়া, সে শুনতে পারছে। আর বাকি সবাইকে আমরা শুনতে পারছি নাকি শুধুমাত্র সাইদুল হক শুভ শুনতে পারছি? আমি দেখছি এখানে অনেকেই জয়েন করে ফেলেছে ইতিমধ্যে। তাজনীন আক্তার লিখেছেন জি শুনতে পারছি। ওকে, চমৎকার। আহ জি ভাইয়া শোনা যাচ্ছে। শুভ আবার লিখেছেন। ইসরাত লিখেছেন শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, আমি এখন কমেন্টস গুলোকে একজন একজন করে দেখতে পাচ্ছি। ওকে, চমৎকার। জয় বিশ্বাস লিখেছেন জি ভাইয়া শোনা যাচ্ছে। স্নিগ্ধ আমাদের লিখেছেন শোনা যাচ্ছে। ওকে, স্নিগ্ধ ইজ হিয়ার অ্যাজ ওয়েল। চমৎকার। শাউন ভাইয়া লিখেছেন শোনা যায়। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন? আমি কানাডা থেকে জয়েন করেছি। কানাডার অন্টারিও একটা প্রভিন্স আছে, আপনারা যদি জেনে থাকেন যে কানাডাতে 10টা প্রভিন্স, 3টা টেরিটরি আছে। সো 10টা প্রভিন্সের মধ্যে একটা প্রভিন্স হচ্ছে অন্টারিও, যেটা খুবই মানে সবার কাছে ফ্যামিলিয়ার, এবং সেটারই একটা শহর উইন্ডসর। যদি আপনারা উইন্ডসরকে না চিনে থাকেন, আমি বলবো যে টরন্টো, যার নাম আপনারা শুনে থাকেন, সেই টরন্টো থেকে 3.5 থেকে 4 ঘন্টা ড্রাইভওয়ে হচ্ছে উইন্ডসর। আরো ভালোভাবে বললে আমরা বর্ডার সিটিতে থাকি, আমাদের ঠিক 3 মিনিট রাস্তার ওই পারে হচ্ছে ইউএসএ, মানে গাড়িতে গেলে 3 মিনিটের ওই পারে ইউএসএ।
ইউএস এর কোন শহর বা কোন প্রভিন্স, মানে ওদের তো প্রভিন্স বলে না, ওদেরকে বলা হয় স্টেট। সো এই স্টেট হচ্ছে মিশিগান অ্যান্ড সিটি হচ্ছে ডেট্রয়েট। আমরা ডেট্রয়েটের নাম অনেকেই শুনে থাকতে পারি, সো ডেট্রয়েট। ওকে, অনেকেই লিখছেন, সো ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি স্নিগ্ধ হ্যাজ স্টার্টেড শেয়ারিং। সো অবশ্যই আমি বলবো যে আপনারা এটা শেয়ার করতে পারেন, বাট তার আগে আমি জানতে চাচ্ছি যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। যেমন আমি বললাম কানাডা থেকে, সো বাকি কে কোথা থেকে জয়েন করেছেন। অলওয়েজ আমাদের লাইভে সিলেটের প্রচুর প্রচুর ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারা আছেন তারা জয়েন করেন। সো সিলেট থেকে তো সবসময় জয়েন করেন। আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, সো বরিশালের কেউ আছে কিনা, বরিশাল থেকে জয়েন করলে অবশ্যই জানাবেন। এছাড়াও কে কোথা থেকে জয়েন করেছেন বা কানাডা থেকেও কেউ জয়েন করেছেন কিনা। ইমরান লিখেছেন, ইমরান ভাইয়া লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া। ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করেছেন ইমরান সরকার। তারপরে হচ্ছে আহ মোহাম্মদ সুলতান ভাইয়া, উনি হচ্ছে মৌলভীবাজার থেকে, সিলেট থেকে। ওকে, মৌলভীবাজার খুবই সুন্দর একটা জায়গা, আমার খুব যাওয়ার ইচ্ছা। মাগুরা থেকে জয়েন করেছেন আমাদের মিস্টার শাওন। আনিকা লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। শেয়ার অবশ্যই করবেন, কারণ আজকের আমরা এই লাইভের ভিতরে আমাদের সেই কাজটাই করব, যেই কাজটা শুধুমাত্র রাইটিংটাকেই গোছাবে না। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা জিনিস, যেমন আমি দুপুরবেলা অনেক সময় বলি না খেয়ে থেকেও আলটিমেটলি পরীক্ষা দিতে, কারণ ক্ষুধা পেটে পরীক্ষা দিলে কেমন লাগে, মেইন পরীক্ষা এতদিন ক্ষুধা পেটে হইতো, মানে 1টা থেকে 4টা। সো সবকিছু কিন্তু রিলেটেড। সো যেহেতু আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, অফকোর্স আমি সবাইকে বলবো আপনারা শেয়ার করবেন। এই কারণটা হচ্ছে এরকম যে লিসনিং, রিডিং এই দুইটা দেওয়ার পরে মাথা থেকে যা আছে সব কিন্তু নিয়ে নিবে, কিছুই আর মাথায় থাকবে না। এরপরে আমাদেরকে বলবে এখন রাইটিং কর, তোরা ক্রিয়েটিভিটি আনতে হবে, সেখানে ইনডেপথ অ্যানালাইসিস করে দেখাইতে হবে। তো এইখানে যদি আমরা একটা সুন্দর মোটামুটি ফরম্যাট দাঁড় করাতে পারি, অ্যাটলিস্ট প্যারাগ্রাফের, যেটাতে আমি মোটামুটি ফরম্যাটের মধ্যে দিলেই আমি বুঝে যাবো যে প্রথম সেন্টেন্স কেমনে লিখতে হয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেমনে লিখতে হয়, পঞ্চম কেমনে লিখতে হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমার অনেকখানি কাজ গুছায় যাবে অ্যাটলিস্ট। ওকে, সো এই জন্য আমি বলবো এটাকে শেয়ার যতটুকু পারা যায় সবাই শেয়ার করবেন। স্নিগ্ধ বরিশাল থেকে, চমৎকার। আমার দেশি একজনকে পেয়েছি, স্নিগ্ধ আছে এখানে, আমি জানি স্নিগ্ধ বরিশালের। শুভ লিখেছেন ভাই আমি চট্টগ্রাম থেকে। ওকে শুভ, চট্টগ্রাম থেকে। সাদগায়া ফুয়া, আই গেস, রাইট। তারপরে নাফিসা লিখেছেন পটুয়াখালী থেকে, পোট্টালি, এটাকে বলা হয় পোট্টালি। আনিকা বরিশাল থেকে। ফরিদপুর থেকে লিখেছেন ফরিদপুর থেকে লিখেছেন হচ্ছে অভিষেক, চমৎকার। ওকে, সো অনেকেই, আমি অবশ্যই সবাইকে বলবো আপনারা শেয়ার করতে। তো আমরা স্টার্ট করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমরা অনেকদিন পরে আজকের এই লাইভটা করছি এবং এখানে আমরা শিখবো যে প্যারাগ্রাফটা মোটামুটি আমরা কয়ভাবে প্যারাগ্রাফটা প্রেজেন্ট করবো। ওকে, সো আমি আগে একটু টেস্ট করি আপনাদের কনসেন্ট্রেশন এবং আপনাদের জানার অলরেডি কি কি জানেন, যার বেসিসে আমি আপনাদের এই লেসনটাকে ফরওয়ার্ড করতে পারি। তবে আমরা চেষ্টা করবো লেসনের পাশাপাশি বা পরে একটু ছোট্টখাটো কিছু প্রবলেমও সলভ করতে। যেমন আপনাদের যদি কোনো মানে কোয়েশ্চেন থাকে, ব্যাংক ব্যালেন্স, কোন দেশ ভালো হবে, কোন সাবজেক্টের সাথে কোথায় কি যেতে পারবো, পিআর এর ব্যবস্থাটা কি, স্পেশালি ইন ক্যানাডা। সো সবকিছু নিয়ে বেসিকলি আমরা কিন্তু কথা বলবো, কথা বলা যাবে, কোনো প্রবলেম নাই। কুষ্টিয়া থেকে লিখেছেন আকাশ। সুমন লিখেছেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ সুমন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। সো আমাকে কেউ বলতে পারবে একটা প্যারাগ্রাফে কয় ধরনের সেন্টেন্স থাকে, একটা প্যারাগ্রাফে কত ধরনের সেন্টেন্স থাকে। আমরা 3টি উপায় প্যারাগ্রাফ লিখবো। তো 3টে উপায় মানে হচ্ছে 3 ধরনের সেন্টেন্স থাকে একটা প্যারাগ্রাফে। 3 ধরনের আমরা সেন্টেন্স আনবো, 3টে উপায় সেন্টেন্স আনবো। সো সেই 3টা উপায় কি কি, কে বলতে পারবে? এই 3টে উপায় কি কি, কে বলতে পারবে? রোকসানা নূর, আই এম ফ্রম মিরপুর, ঢাকা। রোকসানা, রোকসানা আমাদের ঢাকা থেকে, মিরপুর থেকে, ভেরি গুড। মিরপুরে আমারও বাড়ি, রোকসানা। সো 3টা ধরনের যে আমাদের লিখবো রাইটিং এর প্যারাগ্রাফের ভিতরে, 3টা ধরন কি কি ধরন আমাকে একটু বলতে হবে। কে কে পারি আমরা এই 3টা ধরন কি কি হবে একটা প্যারাগ্রাফের ভিতরে? 3টা ধরন আমরা বুঝতে পারলে হয়ে যাবে। এই 3টা ধরন কি কি কেউ জানে? একটা প্যারাগ্রাফের 3টা বৈশিষ্ট্য থাকে, অনেকভাবে বলা যায়। কেউ কি জানি? না জানলে লিখি না যে জানি না রে ভাই, আমরা তো আছি, সমস্যা নাই। না জানলে আমাদেরকে বলি আমরা। একজন লিখেছেন, আকাশ লিখেছেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। না, সেগুলো সেন্টেন্সের জায়গা, এটা নিয়ে আমি কথা বলবো। কমপ্লেক্স কিভাবে ধুপ করে কমপ্লেক্স বানায় ফেলানো যায়, এটা আমি শিখাই দেবো একদম 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, আপনারা শিখে যাবেন। সো দ্যাটস ইজি, ভেরি ইজি। বাট প্যারাগ্রাফের নেচারটা বুঝতে হবে। সেন্টেন্স তো বুঝলাম, এই সেন্টেন্স নিয়েই তো আমরা প্যারাগ্রাফটা লিখবো। একটা প্যারাগ্রাফ কি? অনেকগুলো সেন্টেন্সের সমষ্টি। সো এই প্যারাগ্রাফটাতে আমরা কয় ধরনের সেন্টেন্স আনবো? আই এম ফ্রম শরিয়তপুর, স্যার। ওকে, অ্যান্ড
আইএলটিএস কোর্স কমপ্লিট করতে চাই প্লিজ স্যার। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই হবে। আহ শাওন লিখেছেন জানি না, ওকে, একজন সৎ সাহস দেখিয়েছেন যে জান না, ওকে। আর কেউ কি জানি আমরা? না জানলে বরঞ্চ আমার জন্য ক্লাসটাতে আগাতে সব সুবিধা হবে, মানে আমি বুঝতে পারবো যে ইউ গাইজ ক্যান লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও, ইট উইল বি ফ্রুটফুল ফর ইউ গাইজ, রাইট? ওকে। তাজনীন লিখেছেন জানি না ভাই, ওকে, অলরাইট। সো আমরা এটা অনেকেই পড়েছি, কিন্তু আমরা অনেক সময় জানি না। অনেক কিছুই পড়েছি, অনেক কিছুই জানতে হয়, কিন্তু আমরা হয়তো বা ওগুলোকে মেলাতে পারি না। রোকসানা লিখেছেন আর্গুমেন্টিভ ডিসক্রিপটিভ না, এটা প্যারাগ্রাফের ধরন না, এটা এস এর ধরন। আর্গুমেন্টিভ এটাও শিখাবো, আমাদের লাইভে শিখাবো। এটা হচ্ছে এসে। এস এর ধরন কি? আমার মতে তিন ধরনের, এটা আমি তৈরি করেছি। কারণ হচ্ছে অনেকেই অনেক ধরনের আনে ভাই, কজ এন্ড ইফেক্ট, হ্যান ত্যান হাবি যাবি, না, এগুলোকে আমি একটা বাউন্ডারিতে নিয়ে আসছি। জানি আমি ওই পরীক্ষার হলে কোয়েশ্চেন থেকে জানি আমি, মানে কি বলে এটাকে, যে আউলায় না যাই, থাকে না একটা আউলায় যাওয়া, সেটা জানি না হয়। ওকে, অলরাইট। সো ওকে, তিন ধরনের যে সেন্টেন্স থাকবে, সেই তিন ধরনের সেন্টেন্সের ফার্স্ট এটাকে বলা হয়, সেটাকে বলা হয় খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা যদি জানতে পারি আমরা, আমাদের রিডিং মডিউলের সামারি বলেন বা টাইটেল গিভেন বলেন, এইটাও ইজি হয়ে যাবে আজকে। এই একটা জিনিস রাইটিং এর সাথে ওইটা, কারণ কি ওইটাও একটা এস এর মতো লেখা না, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ। আমরাও তো প্যারাগ্রাফ প্যারাগ্রাফে লিখবো। সো প্যারাগ্রাফের ধরনটা যদি বুঝি, তাহলে ওইসব জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট যেটা হচ্ছে সেটাকে বলা হয় টপিক সেন্টেন্স। এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স অথবা থিসিস স্টেটমেন্ট, অনেক এক একজন এক একভাবে বলবে, বা মেইন আইডিয়া। তার মানে হচ্ছে পুরো প্যারাগ্রাফটা কোন বিষয় হতে যাচ্ছে, সেইটার যে সেন্টেন্সটা থাকে, সেই সেন্টেন্সটাকে বলা হয় টপিক সেন্টেন্স। এটা পড়ে আমরা বুঝতে পারি যে এটা কি ফাইন্যান্সিয়াল বিষয়ে কথা বলবে, নাকি এটা মেডিকেল বিষয়ে কথা বলবে, নাকি ট্যুরিজম নিয়ে, নাকি গভর্নমেন্ট নিয়ে, নাকি হেলথ নিয়ে, স্পোর্টস নিয়ে, কোন বিষয় নিয়ে এটা কথা বলবে, এটাকে বলে টপিক সেন্টেন্স। সো এই টপিক সেন্টেন্সটা একটা এসেতে, একটা প্যারাগ্রাফে থাকতেই হবে। এখন এই টপিক সেন্টেন্সটা বা মেইন আইডিয়াটা আমরা যেটা করব, সেটা আমরা ফার্স্টে লিখবো, প্রথম সেন্টেন্সই লিখবো। টাইটেল অথবা সামারিতে অথবা টাইটেল গিভেনে অনেক সময় বলে কি, তোমরা একটা প্যারাগ্রাফের প্রথম 3 লাইন, শেষের 3 লাইন পড়বা, তাহলে বুঝতে পারবা, তাহলে তোমরা টপিক সেন্টেন্স পারবা, তোমরা এটাকে অ্যান্সার করতে পারবা। যেটা আমাদের রিডিং মডিউলের সাধারণত সেকেন্ড এসেতে বা প্যাসেজে অথবা থার্ড প্যাসেজে থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা ওই প্রথম 3 লাইন, শেষ 3 লাইন এই জন্যই পড়তে বলি, আসলে বেসিকলি দ্য মেইন আইডিয়া অথবা দ্য টপিক সেন্টেন্স ইজ রিটেন সামওয়্যার দেয়ার। তো হয়তো বা প্রথম 2-3 লাইনে থাকতে পারে, বা শেষে 2-3 লাইনে থাকতে পারে, তবে মাঝখানেও থাকতে পারে। আমি কেন গল্পের বই পড়তে বলি? কেন আমি গল্পের বই পড়তে বলি? গল্পের বই যখন আমরা পড়ি, তখন লেখক কি বলতে চায় সেটার একটা আইডিয়া আসা শুরু করে। স্টোরি অথবা পোয়েটিক জায়গা থেকে জিনিসটা আমরা গ্র্যাব করতে পারি। সো যখন আমরা গল্পের বই পড়ি, এই 2টা মাস যখন আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসরা ক্লাস করতে থাকে, বা তোমরাও যখন এখানে লাইভে ক্লাসে জয়েন করো, আমি অলওয়েজ তোমাদের সবাইকে বলি বা তাদেরকে বলি, গল্পের বই কিন্তু 2 ঘন্টা ডেলি মাস্ট। এইটা পড়তে পড়তে এই জিনিসগুলোতে একটা আইডিয়া জেনারেট হয়, এবং আমরা লেখার সময় আমরা এই জিনিসটা লিখতে পারি। জেরিন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো টপিক সেন্টেন্স হচ্ছে মেইন আইডিয়া। টপিক সেন্টেন্সটাকে মেইন আইডিয়া। টপিক সেন্টেন্সটা আমরা কিভাবে বের করতে পারি? আর এটাকে আমরা প্রথমে লিখবো, না মিডিল লিখবো, না শেষে লিখবো? বললাম আমি প্রথমে লিখতে। মিডলে কি আসে না, শেষে কি আসে না? আসে, আসে। কিন্তু তোমার লেভেল যদি এখন খুবই বেসিক থেকে স্টার্ট করো, এবং 2-3 মাসের মধ্যে তুমি পরীক্ষাটা দিতে চাও, 3 মাস বা 4 মাসের মধ্যে যদি তুমি পরীক্ষাটা দিতে চাও, তাহলে আমি বলবো এখনই দরকার নাই। As long as you are incorporating topic sentence in a paragraph, you'll be given marks. Don't worry about it. The examiner will be giving you the marks. It's not like, mandatory or required to put the topic sentence in the middle of the paragraph or the bottom. No. As long as you can introduce the topic sentence, it's okay. You're good to go. So, first লাইনটা টপিক সেন্টেন্স। স্পেশালি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টসরা, মানে এই জাস্ট পরশুদিন মনে আমি একজনকে দেখছি 5.5 পাইছে রাইটিং এ। তার আগ পর্যন্ত আমি টানা বলে গেছি, যেই পরীক্ষা দেয় রাইটিং এ 6, মিনিমাম 6.5, 7 উপরে আসি, মিনিমাম 6 পায়। কারণ কি, আমাদের গ্রামার এবং রাইটিং এর এই ক্লাসগুলো মোর দেন এনাফ। আর যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য রাইটিং এ অ্যাটলিস্ট 6 লাগবেই। যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো।
যে কোনো জায়গা থেকে মাস্টার্সের জন্য থেকে দেখা যাবে 6 লাগবে। 90 হইলো 90% ইউনিভার্সিটিস, খুব কম আছে যেগুলো হয়তো 6.5 বা 7 লাগবে, বা 8 লক্ষ তো 7 লাগবে। সেটা ডিফারেন্ট জিনিস, বাট 6এই সব জায়গায় হয়ে যায়, সব দেশে হয়ে যায়। সো মাথায় রাখতে হবে এরকম যে নাইম লিখেছেন স্টুডেন্ট ফ্রম 62nd ব্যাচ। ওকে নাইম, হোম টাউন পটুয়াখালী। ওকে, ও বাবা পটুয়াখালীর স্টুডেন্ট ছেলে, অলরাইট। সো যেটা বলছিলাম আর কি, নাইম তোমাদের রাইটিং এর ক্লাস থাকবে সামনেই, তোমরা জাস্ট কেবল গ্রামার শেষ করছো এখন, রাইট? 62 ব্যাচ হচ্ছে আমাদের গ্রামারের ক্লাস চলছে প্রায় শেষের দিকে। আর একটা ক্লাস আছে গ্রামার, একটা দুইটা একটা রেকর্ডেড ক্লাসও আছে আমাদের গ্রামারের, ওইটাকে একদম পুরোপুরি মানে অ্যাডভান্স জায়গাতে। তো যেটা বলছিলাম আর কি, তাহলে এই টপিক সেন্টেন্সটা আমরা কিভাবে নিয়ে আসবো? সাধারণত যখন একটা আর্গুমেন্ট করতে বলে অথবা একটা ডিসকাশন করতে বলে, যে কোনো টপিক নিয়ে যখন কথা বলতে বলে, তখন সেই টপিকটা নিয়ে আমি যে পয়েন্টগুলো সাজাই, যেমন আমি যদি বলি যে অনলাইন এডুকেশন, সো অনলাইন এডুকেশনে যদি আমি বলি, এটা যখন সাজাবো যে অনলাইন এডুকেশনে আমি এখন কথা বলবো এটার পক্ষে আর্গুমেন্টের, যে তুমি কি মনে করো এটা ভালো, অথবা অনেকে মনে করে অনলাইন ভালো, অনেকে মনে করে অফলাইন ভালো, তুমি কি মনে করো, অথবা অনেকে মনে করে অনলাইন ভালো, অনেকে মনে করে অফলাইন ভালো, দুইটা সাইডে ডিসকাস করো, যেটাই বলতেছে না কেন আমি অনলাইন নিয়ে কি আনতে পারি, দুইটা তিনটা পজিটিভ, মানে এটা হইলে কি কি সুবিধা হয়, অথবা এটা না হইলে কি কি অসুবিধা হয়, অথবা এটার কি অসুবিধা আছে, পয়েন্টগুলোর কিন্তু এক একটা লাইন দিয়ে দিলাম। যে কোনো টপিক নিয়ে যখন আমরা লিখবো, আমি অলওয়েজ আমাদের স্টুডেন্টদেরকে বলি বা তোমাদেরকেও বলছি, অ্যাটলিস্ট টেক 4 to 5 minutes ফর আইডিয়া জেনারেশন। সার্কেল করতে বলি একটা, সেই সার্কেলের মধ্যে তুমি টপিকটা লেখো, এরপরে 4টা অ্যারো দাও, অ্যারো দেওয়ার পরে তুমি আনো যে এটা হইলে অনলাইনে কি সুবিধা, অনলাইনে আমি কি লিখবো, বা এটা না হইলে কি অসুবিধা, অথবা অনলাইনের সুবিধা অসুবিধা, অনলাইনের অসুবিধা। একটা বললাম কি অনলাইন না হইলে কি অসুবিধা, আরেকটা বলছে অনলাইনের কি অসুবিধা। তো অনলাইনে না হইলে যে অসুবিধা সেটা অফলাইনের সুবিধা নাকি, সরি অনলাইনের যে অসুবিধা সেটা অফলাইনের সুবিধা, আর অনলাইন না হইলে যে এটা অসুবিধাটা হচ্ছে সেটা কিন্তু আবার অনলাইনের সুবিধাটার মধ্যে ফেলাতে পারছি। সো এইভাবে আমাদেরকে চিন্তাগুলো ডিরাইভ করতে হয়। বাট এখন আমি যদি বলি দুইটা জায়গায় রাখতে, ওই পয়েন্টটা হলে কি সুবিধা হবে, বা এটার পজিটিভ সাইড কি, এটা নেগেটিভ সাইড কি, অথবা এটার ইম্পর্টেন্সটা কি। ওকে, তো পয়েন্ট আমরা পাইলাম। আমি অলওয়েজ বলি এই পয়েন্ট গুলো যখন আমরা পাই, তখন এক একটা মেরু থেকে এই পয়েন্ট গুলো আমরা সিলেক্ট করবো। যেমন অনলাইন এডুকেশন হতে পারে যে ভাই এটা টাইম সেভ করে, ওকে। তারপরে কি এটা মানি সেভ করে, নো। এই দুইটা সেপারেট প্যারাগ্রাফে আমরা দুইটা আনতে পারবো না। এই যে অনলাইন টাইম সেভ করে, এটা একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স হবে, এই পয়েন্টটাই নিয়ে একটা প্যারাগ্রাফ করব। অনলাইন হলে ইয়ে হতে পারে, এটা নিয়ে আমরা একটা টপিক সেন্টেন্স করবো। অনলাইন হলে কি অসুবিধা হবে, সরি কি টাইম সেভ হবে, মানি সেভ হবে, টাইম সেভ হবে, আমি যদি বলি এরকম। কিন্তু কথা হচ্ছে কি দুইটা দুই মেরুতে রাখার চেষ্টা করবো, যেমন টাইম সেভ মানি সেভ আমরা কিন্তু একটা পয়েন্টই আনতে পারি। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি বলি টাইম সেভ বা সেভিংস কিছু, তাহলে পুরোটাই একটা জায়গায় নিয়ে যাবো। সেকেন্ড কি, রিমোট এডুকেশন, মানে অনেক দূর থেকে আমরা, দেশের বাইরে, যেমন আমাদের এখানে অনেক স্টুডেন্টসরা আমার ক্লাস করছে, যারা অনেক দূর থেকে তারা আমাদের এখানে ক্লাস করছে, সো রিমোট এডুকেশন এইটা একটা সুবিধা। এবং আর একটা কি হতে পারে, মানে অনেকগুলো হতে পারে, এইগুলো না আমার আগে একটা টপিক সেন্টেন্স। তার মানে টাইম বা সেভিংস নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখবো, ওইটাই আমার টপিক সেন্টেন্স। তার মানে যে এক্সামিনার আছে, সে যখন দেখবে প্রথম লাইনে যে অনলাইন এডুকেশন আমাদের টাইম সেভ করে, ঠিক আছে, ইট সেভস নট অনলি টাইম বাট অলসো মানি, এইখান থেকে সে বুঝে যাবে যে এই প্যারাগ্রাফটাতে বেসিকলি এই ক্যান্ডিডেট টাইম সেভিংস নিয়ে কথা বলছে, অন্য কিছু নিয়ে কথা বলে নাই। দ্যাট ইজ কল্ড টপিক সেন্টেন্স। পরের প্যারাগ্রাফে রিমোট এডুকেশন, ইউ ক্যান অ্যাটেন্ড any point on the earth across the world বা whatever in order to get higher education অথবা কোয়ালিটি এডুকেশন ওভারসিজ, অথবা ওভারসিজ এডুকেশন, যাই বলছি না কেন। ওকে, এটা মানে হচ্ছে সে ওভারসিজ থেকে কোয়ালিটি এডুকেশন পাওয়া যায়, সেটা বলতে যাচ্ছে। Internet interaction, for example, is a negative side. For example, sometimes you might not have internet. Every area doesn't have internet. So in this case, what are you going to do? So in this case, for example, in order to save this, you should go for physical classes. A lot of people, they rely on physical classes. Though nowadays everything is getting turned into online, but still people have a tendency not to go for online rather than joining the offline classes, অথবা in-person classes. এই যে আমি যে বলছি কথাগুলো, ধরো whatever is coming, whatever, it doesn't matter. এই যে আমি বলছি এগুলোর একটা পয়েন্ট, মানে কি তার মানে আমার এই টপিক সেন্টেন্সটা দিয়ে বুঝতে হবে যে বেসিকলি আমরা কিভাবে কি করব।
ঠিক আছে, এইটা গেছে একটা জায়গা। ওকে, এইটা প্রথম জিনিসটা হচ্ছে টপিক সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা। এটা কিভাবে আইডেন্টিফাই হবে, যে এই যে পুরো এসের যে পয়েন্টার, কোন পয়েন্ট আমি নিয়ে এই প্যারাগ্রাফে আলোচনা করব, যেই পয়েন্ট নিয়ে আমি প্যারাগ্রাফে আলোচনা করব, ওই পয়েন্টের যে সেন্টেন্সটা হবে, যে সেন্টেন্সটা ওই পয়েন্টটা আমি নিয়ে আসছি, ওইটাই টপিক সেন্টেন্স অথবা মেইন আইডিয়া, যেটা আমরা ফার্স্ট লাইনে দিতে পারি। ওকে, সেকেন্ড যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এটাকে বলা হয়, সেকেন্ড জিনিসগুলোকে সাপোর্টিং সেন্টেন্সেস। সাপোর্টিং সেন্টেন্সেস। সো অনেকে মনে করে কি সাপোর্টিং সেন্টেন্স ভাই কোনগুলো, যেগুলো এটাকে সাপোর্ট করে। এটাই সংজ্ঞা আছে, তোমরা যদি গুগলও করো, চ্যাট জিপিটি করো বা ইউটিউব করো, প্যারাগ্রাফে 3 ধরনের সেন্টেন্স বা 3টে উপায় কিভাবে সেন্টেন্স আমরা প্রেজেন্ট করতে পারি, ইউ ক্যান সি সাপোর্টিং সেন্টেন্স ইজ সামথিং দ্যাট সাপোর্টস, সাপোর্টিং সেন্টেন্স ইজ সামথিং দ্যাট সাপোর্টস দ্য মেইন আইডিয়া। বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলি এখানে, কারণ আমার শেখানোর জায়গার মধ্যে কি জানো, রক্তে মাংসে যেন জিনিসটা নিয়ে আসতে পারি, যেটা আমার ভিতরে অলরেডি এক্সিস্টেড, সেটার সাথে যতটুকু আমি ম্যাচ করে নতুন জিনিস আনতে পারবো, আমার নতুন জিনিস শেখার এবং অ্যাপ্লাই করার প্রবণতা অনেক বেড়ে যাবে। এন্ড দিস ইজ হাউ আই টিচ। আমাদের রিডিং গ্রাউন্ড এভাবে করে টিচ করি, আমাদের অনলাইন ক্লাস, এই লাইভ ক্লাসে এভাবে করে টিচ করে। সো কিপিং দ্যাট পয়েন্ট ইন আওয়ার মাইন্ড, নাও ইফ উই হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাপোর্টিং সেন্টেন্স, আই উড রাদার সে, তোমরা তর্ক করো না সবাই, তর্ক করো। তো তর্কতে আমরা একটা ছোটবেলা থেকে জিনিস শিখছি না, তাল গাছটা আমার। এটা হচ্ছে তাল গাছটা আমার কনসেপ্ট। তার মানে মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য যে সেন্টেন্স গুলো নেই সেটা না, মেইন আইডিয়া যেটা বলছি সেটা স্ট্যাবলিশ করার জন্য যে সেটা আনি, এই স্ট্যাবলিশ ওয়ার্ডটা মাথায় ঢুকাও। এইটা যদি মাথায় ঢুকাইতে পারো, রিডিং এর সামারি যে 7-8টা থাকে না, দেখবে 5 থেকে 6টা তোমার হয়ে যাচ্ছে আজকে থেকে, যদি এটা মাথায় ঢুকাতে পারো। এইভাবে কেউ সামারি পড়েও না, তোমরা কখনো পড়েও নাই, তোমরা তো জানোই না যে 3 ধরনের কি কি সেন্টেন্স হয় প্যারাগ্রাফে। মেইন আইডিয়াকে স্ট্যাবলিশ করার জন্য যেই ধরনের সেন্টেন্স আমরা নিয়ে আসি, স্ট্যাবলিশ মানে কি, ওইটারে প্রমাণ করব। মেইন আইডিয়া কি হতে পারে, যেমন অনেকে বলে অনলাইন ক্লাস টাইম সেভ করে, বা অনলাইন ক্লাস আসলে টাইম সেভ করে। এই যে সেভ করে বললাম না, এইবার এটাতে প্রমাণ করতে হবে, এই জন্য যে কটা আনা যায়, এর জন্য লজিক আসতে পারে, এর জন্য এক্সাম্পল আসতে পারে, এর জন্য সেন্টেন্স আনতে পারে, এর জন্য কারণ আনতে পারে, রিজন আসতে পারে, হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। আবার আমি যদি বলি এরকম যে গভর্নমেন্টের উচিত ট্যুরিজম সেক্টরকে প্রমোট করা এখন, এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সিকিউরিটি নেই, সিকিউরিটি সেট করা। এখন এই সিকিউরিটি কেন উচিত, এটার প্রমাণ করার জন্য যেসব সেন্টেন্স গুলো আনবো, মানে আমার তাল গাছটা আমার, ওই প্রথম সেন্টেন্স যেটা লিখছি ওইটাই হলো আমার টপিক সেন্টেন্স, ওই গাছটা আমার। এই যে আমি যেগুলো সেন্টেন্স আনতেছি সেগুলো সাপোর্টিং সেন্টেন্স, এটা লেখার সময়। আর রিডিং যখন আমরা সলভ করবো রিডিং মডিউলের ওই সামারির সময় আমরা কি করব, ওই যে সেন্টেন্স গুলোতে আমরা দেখার চেষ্টা করবো কোন কোন লাইনগুলো সেই মেইন আইডিয়াকে স্ট্যাবলিশ করার জন্য আনতেছে। একটা সেন্টেন্স পড়লে বুঝবো এটা কি বেসিক্যালি মেইন আইডিয়া নাকি এটা স্ট্যাবলিশ করার জন্য আনছে একটা সেন্টেন্স হিসেবে। ওই সময় আমরা বুঝতে পারবো যে এটা কি আলটিমেটলি সাপোর্টিং সেন্টেন্স কি মেইন আইডিয়া। যদি মনে করি না মেইন আইডিয়া, তাহলে এইটা রিলেটেডই এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া, সামারিতে ওইটাই উত্তর হবে, মিলাই ফেলবো। বুঝা গেছে জিনিসটা? সো সাপোর্টিং সেন্টেন্স কিরকম হতে পারে, কয়েক ধরনের হতে পারে। যেমন রিজনস হতে পারে, কেন গভর্নমেন্টের ট্যুরিজম সেক্টরে ইনভেস্ট করা উচিত, রিজনস। ইম্পর্টেন্স হতে পারে, এগুলো হলে কি কি সুবিধা গুরুত্ব আছে সেগুলোর গুরুত্বপূর্ণ জিনিস। পজিটিভ নেগেটিভ পয়েন্টস হতে পারে। অনেকগুলো ভাবে আলটিমেটলি সাপোর্টিং সেন্টেন্স আসতে পারে মেইন আইডিয়াকে স্ট্যাবলিশ করার জন্য। সো ওগুলোই আমরা আনবো। আমাদেরকে একটা কথা ভুলে গেলে চলবে না, 250 ওয়ার্ডের ভিতরে আমাদের এসে লিখতে হবে, 250 ওয়ার্ডস মিনিমাম, যদিও বলে ম্যাক্সিমাম কত 300, আমি বলি 280 টু 90 ভিতরে আমরা সুন্দর করে যদি লিখতে পারি, এইটাই আমাদের হবে এসেতে ভালো মার্কস পাওয়ার একটা জারিয়া। সো ইভেন আমি যদি 300 ওয়ার্ডও ধরি, একটা তোমরা লাইন লিখতে কয়টা ওয়ার্ড যায়, 10টা বা 12টা, তাহলে কয়টা লাইন হয় ভাই, 30টা। কখনো কিভাবে চিন্তা করে দেখছি আমরা, 30টা লাইন হয়। তো 30টা লাইন মানে কয়টা প্যারাগ্রাফ, 4টা থেকে 5টা বা 6টা, ধরি 5টা প্যারাগ্রাফ। তো 30টা লাইন 5টা প্যারাগ্রাফ, তার মানে ইন্ট্রোডাকশনে নিশ্চয়ই কিছু লাইন যাবে, কনক্লুশনে নেয় কিছু লাইন যাবে, ধরলাম 6টা আর 4টা 10টা লাইন গেল, তাহলে তাকে 20টা। যদি 3টা প্যারাগ্রাফ হয় তাহলে প্রতিটা প্যারাগ্রাফে কয়টা করে লাইন বা ওয়ার্ড আসবে, 10টা 12টা করে, মানে 18টা, কতগুলো থাকে, 10টা গেলে আরো 20টা থাকে, 20টা ধরো আমাদের লাইন থাকে, অথবা 20টা 10টা ওয়ার্ডও থাকে। সে 20টা লাইন যদি থাকে,
প্রতিটা প্যারাগ্রাফে আমরা যদি 6টা 7টা করে লাইন করে দিই তাহলে হয়ে যায় 6টা 7টা লাইন করে লিখতে গেলে আমাদের একটা টপিক সেন্টেন্স, 3-4টা মোটামুটি সাপোর্টিং সেন্টেন্স, একটা এক্সাম্পলের একটা যে বোনাস টিপস থাকবে এক্সাম্পলটা, সেটা একটা কনক্লুডিং সেন্টেন্স, দ্যাটস ইট, শেষ, ফরম্যাট হয়ে গেল। এইভাবেই তো জিনিসটা করতে হবে, আর কিছুই না। এত বেশি সমস্যার কিছু নাই, শুধু বুঝতে হবে মেইন আইডিয়াটা কোনটা, একটু নোট করে ফেলতে হবে যাতে করে তুমি একটা রেইলে থাকো, একটা ডিরেইলড না হয়ে যাও, দেখবা তুমি ভালো মার্কস পাচ্ছ। আরো কিছু টিপস আছে, কেন আমাদের রাইটিং ক্লাস আমরা খুব কম সংখ্যক রাইটিং ক্লাস করে আমাদের স্টুডেন্টদেরকে, গ্রামারই অনেকখানি করে ফেলে, বাট এত কম ক্লাসের ভিতরে কিভাবে তারা 6.6 প্লাস পাওয়া শুরু করে, কিভাবে? এই হলো কারণ, ফরম্যাট দিয়ে চাপায় দেওয়া জিনিসটাকে, ইজি। বাট সেই ফরম্যাটটা মুখস্থ না। যেমন আমি কোনো এসে দেখাই দিব না, আমার স্টুডেন্ট আমি কোনো সময় এসে দেখাই দিই না, যে এসে দেখো এখানে কি লাইন লিখছে, আমি পড়াই না। আমি যে লেকচার শিট পড়াবো সেই লেকচার শিট পড়ে পড়ে আমি কখনো বুঝাই না, আমি সেটা আগে লিখি, হাতে লিখি, বুঝাই টুঝে, তারপর লেকচার শিটে দেখাই, দেখো এগুলো একটু আগে পড়াইছি। আমার স্টুডেন্টস এখানে অনেকেই আছে যারা লাইভ দেখছে, এখানে যদি কোনো কিছু ক্রস এদিক ওদিক হয়, দে উইল বি দেয়ার টু ডিফেন্ড, রাইট? সো সাপোর্টিং সেন্টেন্সটা বুঝলাম। থার্ড হচ্ছে কি একটা কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্সটা কি? ওই যে মেইন আইডিয়াটা বলছিলাম না, সেটাকে একটু প্যারাফ্রেজ করে রিস্টেট করা, আবার একটু তুলে ধরা, যে এটাকে টাইম সেভ করে। তো এইভাবে করে আসলে টাইমের অনেকগুলো জিনিস এখানে বেঁচে যায় এই এই অনলাইন ক্লাসের মাধ্যমে। দ্যাটস ইট, এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। হয়ে গেল তোমার প্যারাগ্রাফ। তাহলে একটা টপিক সেন্টেন্স যদি থাকে, একটা টপিক সেন্টেন্সের সাথে তো 1.5 লাইন হয়ে যায়, তাহলে বাকি 3 থেকে 4 লাইন তোমার সাপোর্টিং সেন্টেন্স, 5.5 লাইন, কনক্লুশন 1 লাইন, 6 লাইন, হয়ে গেল তোমার একটা প্যারাগ্রাফ শেষ। ইজি। এইবার আসি লাস্ট যে বোনাসের টিপটা বললাম, 4 নাম্বার যেটা বলছি বোনাস টিপ, সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা লিখলাম, যতগুলো বডি প্যারাগ্রাফ আছে, ধরো টোটাল 5টা প্যারাগ্রাফ, যদি ইফ ইট ইনক্লুডস introduction and conclusion and 3 body paragraphs, for example, in total five paragraphs, then in these body paragraphs, I recommend to put examples at least in 2 paragraphs, 2 body paragraphs. 2টা body paragraph example আনতে হবে। For example, for instance, take this as an example, right? So example টা কি? So 2টা এক্সাম্পলের ভিতরে একটা এক্সাম্পল আমি আজকে শিখিয়ে দিচ্ছি, এটার পরে মানে you will be like, relaxed, যে okay, I know at least one example. So let's introduce one example with if conditional sentence. If conditional sentence, আমরা বলি না conditional sentence, if মানে যদি, এই যদির একটা সুন্দর করে তুমি একটা সাপোর্টিং সেন্টেন্সে এক্সাম্পল আনতে পারো। এক্সাম্পলও কিন্তু is a part of supporting sentence, because you want to establish your topic sentence, your main idea, the thesis statement that you have mentioned earlier. You got my point? So এই ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল আনতে যাই, ফর এক্সাম্পল দিয়ে, if you attend an online class, then you don't need to use transportation, and this is how you can save money. So if হচ্ছে যদি যদি তুমি অনলাইন ক্লাস করো তাহলে এটা, ও যদি তুমি এখানে না যাও তাহলে এটা, এই ইফ দিয়েতে আরেকটা জিনিস তুমি করে দেখালা, সেটা কি জানো? এটা আমি যেদিন তোমাদের আবার কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করতে হয় 4-5 মিনিটের মধ্যে ইজিলি করে ফেলতে পারবা 2-3টা, ওই দিন আমি বুঝাবো। সো ইফ এর অনেকগুলো রুল আছে, আমি বলি 3টা রুল শিখে নিতে। 3টা। ইফ 0 অতটা দরকার নেই, বিকজ এটা চিরন্তন সত্য নিয়ে ডিল করে। ইফ কন্ডিশনাল 1, ইফ কন্ডিশনাল 2, একটা প্রেজেন্ট, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট হয়, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা উড প্লাস ভার্বে বেস ফর্ম হয়। এছাড়া এতটা দরকার নাই, শিখলে বহু লক্ষ লক্ষ জিনিস শেখা যায়, দরকারই নাই। বিকজ ইফ ইউ মেক আ সেন্টেন্স উইথ ইফ, ইট মিনস দ্যাট ইউ আর মেকিং এ ডিপেন্ডেন্ট ক্লজ, ইফ দিয়ে হইলে, রাইট? এটা আমি খুব সুন্দর করে শিখাই দিব তোমাদেরকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর গ্রামার ক্লাসে তোমরা ফ্রি পাচ্ছ, তোমরা কি জানো সবাই গ্রামার ক্লাস তোমরা ফ্রি পাচ্ছ? ইনশাল্লাহ গ্রামার কোর্সটা 3,000 টাকার কোর্সটা একেবারে ফ্রি পাচ্ছ। জাস্ট কিপ অ্যান আই অন দিস পেজ, বিকজ আমরা সব রেডি করছি যাতে করে উই ক্যান মেক ইট স্মুথ অ্যান্ড আর্লি। সো এই ইফ দিয়ে তুমি যদি এক্সাম্পল আনো, তাহলে এক্সাম্পলও হলো, আর একটা কমপ্লেক্স সেন্টেন্সও প্যারাগ্রাফে অটোমেটিকলি চলে আসলো, যেটাতে মার্কস আছে। সো দ্যাট ওয়াজ দ্য বোনাস টিপ।
ওকে, সো এখন বডি প্যারাগ্রাফে তুমি একটা টপিক সেন্টেন্স আনো, যেটা তুমি ফার্স্ট আইডিয়া জেনারেশনের সময় পয়েন্টটা নিয়ে এসেছো। সেকেন্ড হচ্ছে তুমি একটা, দুইটা, তিনটা সাপোর্টিং সেন্টেন্স আনো। থার্ড হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স আনো। ফোর্থ হচ্ছে এই সাপোর্টিং সেন্টেন্সের তিনটার পরে একটা এক্সাম্পল দিয়ে আর একটা সাপোর্টিং সেন্টেন্স তুমি আনতে পারছো আর কি। সো দ্যাট ওয়াজ দ্য টুনাস টিপ। আর এই সেন্টেন্স লিখবো কিভাবে, ছোট থেকে বড় করবো কিভাবে, সেটার জন্য তোমাদের গ্রামার কোর্স আমি ফ্রি দিয়ে দিচ্ছি, যেখানে 3টা শব্দ দিয়ে তোমরা 10 থেকে 15 শব্দ পর্যন্ত করতে পারবে। ওকে, 20টা ক্লাস, 3000 টাকা ক্লাস। 2026 জানুয়ারি উপলক্ষে আমি সবাইকে এটা ফ্রি দিব ইনশাআল্লাহ। তোমরা এটা নিতে পারবে। জাস্ট আমরা একটা প্রসেস ডেভেলপ করছি, যাতে করে তোমাদের সাথে এটা আমরা স্মুথলি এটা দিতে পারি তোমাদেরকে। খুব শীঘ্রই আমরা এই কাজে স্টার্ট করে দেবো। জাস্ট একটা ইউ জাস্ট কিপ অ্যান আই অন দিস পেজ পোস্টে এটা, কারণ এটা বেশিক্ষণ সময় আবার থাকবে না, ফ্রি জিনিস, বেশিক্ষণ সময় দিব না, বেশি মানুষকে না দেওয়ারই চেষ্টা করব। সো যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সোজা কথা হচ্ছে এটা। ওকে, এনিওয়েজ, সো আজকে দেখছি অনেকেই আছে ফার্স্ট টু লাস্ট। এখানে এখানে এমন কেউ আছে যে একদম প্রথম থেকে জয়েন করে এখন পর্যন্ত লাইভটা দেখছে, এতক্ষণ যে লাইভ হচ্ছে, কে আছে যে একদম ফার্স্টে জয়েন করেছি ভাইয়া, এবং একেবারে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এখনো দেখছি আর কি, এরকম কেউ আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু মেনশন দোজ নেমস। ইটস নট বিকজ দ্যাট ইউ হ্যাভ বিন ওয়াচিং মাই ভিডিও, মাই লাইভ সিন্স আই স্টার্টেড। It's because you have the dedication. You are dedicated. Whatever you are doing with concentration and full of dedication. একজনকে আমরা অলরেডি পেয়ে গেছি কিন্তু, এমডি শৌখিন সরকার, সুন্দর নাম, শৌখিন। সো একজনকে দেখেছি যে ফার্স্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। ভেরি গুড, ভেরি গুড, গুড জব। ইনশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, সবার জন্য দোয়া থাকবে, বাট দিস ইজ দ্য ডেডিকেশন। আমি মনে করি যে এটা সবার ভিতরে রাখো, যেটাই করো না কেন ভালো করে করো, সবচেয়ে ভালোটা দেখে চেষ্টা করো। ও আরো একজন আছেন, মিস্টার সুমন ভাই, আমি আছি, দুইজনকে দেখেছি যারা ফার্স্ট টু লাস্ট এখানে আছে। ভেরি গুড, ভেরি গুড। এরপরও যারা ভিডিওটা দেখবে, যারা ফার্স্ট টু লাস্ট দেখবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কারা কারা ফার্স্ট টু লাস্ট দেখেছো। আমি এই নামগুলো নিতে চাই, দেখতে চাই, পড়তে চাই। এখানে কি এমন কেউ আছে যারা ফার্স্ট টাইম আমাদের এই ভিডিও দেখছে বা আমাকে লাইভে ফার্স্ট টাইম দেখছে? তো যদি কেউ থেকে থাকে তাকেও আমি অবশ্যই বলবো যে এখানে লিখে জানাতে যে কে আমাদের লাইফটা ফার্স্ট টাইম দেখেছে এবং টোটাল জায়গাটা কেমন লেগেছে। কারণ আমাদের প্রত্যেকটা লেসন আমি যেটা যেটা রিসার্চ করে করে বের করেছি, সেটা সবই আসলে আমাদের সেই বুকিশ জায়গা থেকে, মানে ভাই চ্যাট জিপিটিতে দিল, চ্যাট জিপিটি এখন লেসন বানায় দিবে, এটা আসলে কোনো বিষয় না। মানে আমি যদি এখন আমাদের প্রচুর স্টুডেন্ট 7.5 8 পাইতেছে, ধুমধাম করে একটা কোর্স বের করে আইএলটিএস করা, বিসিএস করেও ফার্স্ট গেজেটেড অফিসার যারা আর কি, ফার্স্ট ক্লাস গেজেট অফিসার যারা, বিসিএস ক্যাডার যারা, ম্যাজিস্ট্রেট, বেতন কত 32,000 আমি শুনছিলাম, যদি ভুল না করে থাকি। তো এক 5টা 10টা আইএলটিএস 10 আইএলটিএস স্টুডেন্ট যদি 5,000 টাকা করে দেয়, 50,000 টাকা, যে কেউ 7 8 পার করে, হ্যাঁ আমি আইএলটিএস করাচ্ছি, চ্যাট জিপিটি কোর্স বানায় দাও, এটা এইভাবে হবে না, এইভাবে হবে না। এটাতে তোমাদেরই ক্ষতি হচ্ছে। সো জাস্ট মাথায় রাখো যে জিনিসগুলো কিভাবে নিবো যাতে করে রক্তে মাংসে জিনিসটা দৌড়ায়। ওকে, ওকে, সো জি ভাই আমি আছি, শুভ লিখেছেন, চমৎকার। তাজনীন লিখেছেন আমি আছি, চমৎকার। আমি সম্ভবত প্রথম 10 মিনিট মিস করে গেছি। ওকে রোকসানা, ইটস ওকে, বাট স্টিল ইউ আর দেয়ার। এন্ড কারা কারা ফার্স্ট টাইম দেখেছেন তারাও লিখে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই গেস ইউ ডোন্ট হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স টুডে। সো ইনশাল্লাহ আমরা আবারও পরে আসবো, মাঝে মধ্যে আমি লাইভে আসবো, এবং আমাদের যে ফ্রি কোর্সটা হবে সেটা সবাইকে দেওয়া হবে। গ্রামারের আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি ভাই, আপনার ইংলিশে কোনো সমস্যা থাকবে না, একদম গ্যারান্টেড ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, ফিয়ামানিল্লাহ।